আচ্ছা, এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ক্যা, কব, কাহা और कैसे বলে যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারের পুরো ডিটেল সম্পর্কে। যেহেতু এর আগের ক্লাসে ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, তাই আজকে ওই চ্যাপ্টার সম্পর্কে যে প্রশ্নগুলো হয় সিটেটে, অর্থাৎ ওই চ্যাপ্টার থেকে সিটেটে কীরকম প্রশ্ন হয়, কীরকম প্রশ্ন হয়েছে, সেই রকম প্রশ্ন কিন্তু আমরা কিছুটা প্র্যাকটিস করব আজকে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, এই প্রশ্নটা অর্থাৎ প্রথম যে প্রশ্নটা নিয়েছি সেই প্রশ্নটা হচ্ছে কি 2011 সালের যে জুন মাসের যে সিটেটটা হয়েছিল সেই সিটেটে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। বলছে কি, বলছে 19वीं शताब्दी के मध्य में ब्रिटिश इतिहासकारों ने भारत के इतिहास को 3 कालों में विभाजित किया: हिंदू भारत, मुस्लिम भारत और ब्रिटिश भारत। इस विभाजन का क्या आधार है? अर्थात 19 শতাব্দীতে যে ব্রিটিশ ইতিহাসকার ছিল সেই ইতিহাসকারেরা কী করেছিল, এই আমাদের ভারতটাকে তিনটে ভাগে বিভক্ত করেছিল। একটা হিন্দু ভারত, একটা মুসলিম ভারত আর একটা ব্রিটিশ ভারত। তো এই যে বিভাজনটা করেছিল এটার অভিপ্রায়টা তাদের কী ছিল, এদের উদ্দেশ্যটা কী ছিল বা এদের আধারটাই বা কী ছিল এই বিভাজন করার। প্রথমে অপশনে বলছে যে बोलছে कि ए इस विचार पर आधारित है कि शासकों का धर्म एक महत्वपूर्ण ऐतिहासिक परिवर्तन था। 2 नंबर बोलছে इंग्लैंड का इतिहास भी इसी रूप से लिखा गया है। 3 नंबर की बोलছে ब्रिटिश लोग समझते थे कि वे इतिहास के उस बिंदु पर सर्वाधिक ज्ञानवान थे और इसलिए उन्होंने इस विभाजन का प्रयोग किया। 4 नंबर की बोलছে ये याद करने में सुविधाजनक और सरल है। প্রথমত याद করা, এটা তো একটা নেগেটিভ ওয়ার্ড, তাই ইয়াদ করা তো হবেই না। सेकंड ऑप्शन की बोले इंग्लैंड का इतिहास भी इसी रूप में लिखा गया है। तो इंग्लैंडेर इतिहास लिखा যেতেই পারে, তা বলে কি ভারতের ইতিহাসও সেরকমভাবে লেখা হবে, এটাও কিন্তু হবে না। তারপরে 3 নম্বরে দেখো বলা যেতে পারে যে ब्रिटिश लोग समझते थे कि वे इतिहास के उस बिंदु पर सर्वाधिक ज्ञानवान थे और इसलिए उन्होंने इस विभाजन का प्रयोग किया। देखो এটাও কিন্তু এক প্রকার নেগেটিভ চিন্তাভাবনা, কারণ তারা তো একটা বিশাল জ্ঞানীগুণী ব্যক্তি, তারা তো এরকম আর ভাবতে পারেন না যে তারা সেই চূড়ান্ত লেভেলের জ্ঞানবান হয়েছে বলে তারা এরকমভাবে বিভক্ত করে দেবে, কিন্তু এরকমটাও মানা যায় না। তাহলে কি ফার্স্ট অপশানে কি বলছে, এ इस विचार पर आधारित है कि शासकों का धर्म एक महत्वपूर्ण ऐतिहासिक परिवर्तन था। অর্থাৎ যে রাজা বা যে শাসক ছিল সেই শাসকের ধর্মটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। কারণ মনে করো কোনো হিন্দু শাসক ছিল, তাহলে সে হিন্দু শাসক হিন্দুদের মতো কাজ করবে, মুসলিম শাসক মুসলিমদের মতো কাজ করবে, ব্রিটিশ শাসক ব্রিটিশদের মতো কাজ করেছে, তাই না? তো যদি আমরা ধরি উত্তর হিসেবে, তাহলে অপশন এটাকে কিন্তু কারেক্ট হিসেবে ধরা যাবে, তাই অপশন এটা এখানে কারেক্ট হয়ে যাবে, তাই না? বেশ, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে গেল অপশন এ। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, যে भारतीय इतिहास को प्राचीन, मध्य और आधुनिक कालों में विभाजित करने में समस्याएं भी है, निम्नलिखित में से वो समस्या कौन सी है? অর্থাৎ এই যে আমাদের যে ভারতের ইতিহাস, সেই ভারতের ইতিহাসটাকে প্রাচীন, মধ্য এবং আধুনিক কাল হিসেবে যদি বিভাজন করা হয় তাহলে কিন্তু সমস্যা রয়েছে। এবার বলতে হবে যে এই সমস্যাটা কোনটা। 4টি অপশন দেওয়া রয়েছে। त्रिविभाजन भारतीय राज्यों की क्रमिक प्रगति को दर्शाता है। 3 काल भारतीय इतिहास को वर्णित करने के लिए अपर्याप्त है। ये संकल्पना पश्चिम से ली गई जहाँ आधुनिक काल विज्ञान, तर्कना, लोकतंत्र, स्वतंत्रता और समानता से संबंधित है। 4 नंबर ऑप्शन बोले भारतीय इतिहास में प्राचीन काल और मध्यकाल तथा मध्यकाल और आधुनिक काल में अंतर की स्पष्ट रेखाएं प्रतीत होती है। তাহলে এই যে এখানে সমস্যাগুলোর মধ্যে তাহলে কোনটার সমস্যা একেবারে কারেক্ট হয়ে যাবে? দেখো এখানে আমি যে 3 নম্বর অপশনটার কথা বলছি, যে ये कल्पना पश्चिम से ली गई है जहाँ आधुनिक काल विज्ञान, तर्कना, लोकतंत्र, स्वतंत्रता और समानता से संबंधित है, এই অপশনটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। তো কাজেই 2 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু অপশন 3 যেটা রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে। বেশ, এর আগের প্রশ্নের আমাদের উত্তর হয়েছিল অপশন এ। বেশ, এবার 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে এটাও কিন্তু সিটেটের এক প্রকার PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যে বলছে যে पांडुलिपियों और अभिलेखों पर निम्नलिखित 2 कथनों ए और बी पर विचार कीजिए और सही उत्तर का चयन कीजिए। আমরা এর আগে দেখো পড়েছিলাম পাণ্ডুলিপি, অভিলেখ, এগুলো কিন্তু পড়েছিলাম।
বলছে পাণ্ডুলিপিयाँ प्रायः तारपत्र अथवा भूर, এখানে ভূর্ণ লেখা রয়েছে, এটা ভূর্জ হবে। भूर्ज नामक वृक्ष की छाल से विशेष तरीके से तैयार भोजपत्र पर लिखी जाती थी। 2 नंबर अर्थात बीते दिए कि अभिलेख पत्थर तथा धातु जैसी अपेक्षाकृत कठोर सतह पर उत्कीर्ण किए जाते थे। तो এই যে দুটো আমাদের দিল কি বলে কি বলে ওটাকে কথা, মানে দুটো লাইন দিল, মানে দুটো উক্তি দিল। এই দুটো কথার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল এটা আমাদের বিচার করতে হবে। দেখো কি অপশানে কী কী রয়েছে। ऑप्शन की रही है बोले ए और बी दोनों सही है, ए गलत है और बी सही है, ए और बी दोनों गलत है, ए सही है और बी गलत है, ए सही है और बी गलत है। আমরা এর আগের দিন পড়েছিলাম যে পাণ্ডুলিপি কোনটাকে আমরা বলছিলাম যে যেটা তোমার কোনো গাছের পাতা অথবা গাছের ছালে লেখা হয়, তাই না। কী ছিল, ভূর্জ নামক একটা গাছ ছিল, হ্যাঁ, সেই ভূর্জ নামক গাছের ছালটাকে বিভিন্ন রকমের পদ্ধতিতে একটা পাতা টাইপের বানিয়ে ভোজপত্র বানিয়ে সেখানে কিন্তু লেখা হতো, তাই না। আচ্ছা, তারপত্র মানে কি তাল গাছের পাতা। আর অভিলেখ কোনটাকে বলেছিলাম, যে পাথরে যে খোদাই করে লেখা হয়, অনেক শক্ত শক্ত পাথর, সেইখানে যে খোদাই করে করে লেখা হয় ওটাকে বলা হচ্ছে অভিলেখ। তার মানে এখানে কিন্তু দুটোই অপশন আমাদের ঠিক হবে, তাই না। তো এক্ষেত্রে অপশন একে কী বলেছে, এ আর বি দুটোই সহি, মানে 1 নম্বর যে অপশানটা রয়েছে যে এ আর বি দোনো সহি है, এখানে কিন্তু আমাদের এ আর বি দোনো সহি है, এই অপশান এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে, তাই না। পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্ন কী বলছে। পরের প্রশ্নটা হচ্ছে একটা PYQ প্রশ্ন, যে आप ऐतिहासिक कल्पना पर प्रश्न क्यों पूछेंगे, निम्नलिखित में से सबसे उचित विकल्प को चुनिए। বলছে आप ऐतिहासिक कल्पना पर प्रश्न क्यों पूछेंगे, আপনি ঐতিহাসিক কল্পনার ওপরে বা কল্পনাকে কেন্দ্র করে প্রশ্ন কেন জিজ্ঞেস করবেন। তো এটার পরিপ্রেক্ষিতে 4টি অপশন দিয়েছে যে কেন জিজ্ঞেস করবেন। তো যেটা সঠিক সেটা কিন্তু আমাদের কারেক্ট হিসেবে নিতে হবে। এখানে বলেছে সবচেয়ে উচিত, অর্থাৎ সবথেকে যেটা কারেক্ট সেটা। 1 নম্বরে বলেছে ये वर्तमान की अतीत के साथ तुलना करने को प्रोत्साहित करता है, ये स्रोतों को पहचानने में शिक्षार्थियों की योग्यता को मूल्यांकित करता है। 3 नंबर बोलছে ये तिथि और घटनाओं को याद रखने का रोचक तरीका है, ये दर्शाता है कि इतिहासकार इतिहास में अपनी कल्पना के साथ कैसे अंतरों को पूरा करता है। देखो प्रथमतই আমরা একটা অপশন বাদ দিতে পারি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ইয়াদ করা, ওই যে ये तिथि और घटनाओं को याद रखने का रोचक तरीका है। ইয়াদ তো রাখার কোনো ব্যাপারই আসে না, তাই না, অর্থাৎ মুখস্থ করার ব্যাপার তো কোনো কিছু আসেই না। দেখো মুখস্থ করা বা ইয়াদ করা এই সমস্ত ওয়ার্ড হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এগুলো সাধারণত উত্তর হয় না। এখানে যদি বলেছে উচিত বিকল্প, হ্যাঁ, তো উচিত বিকল্পের মধ্যে সাধারণতভাবে ওই যেহেতু এটা একটা পজিটিভ প্রশ্ন, পজিটিভের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ওয়ার্ড সাধারণত হয় না। আর যেহেতু এই যে ইয়াদ করা এইটাই হচ্ছে একটা নেগেটিভ শব্দ, সো নেগেটিভ শব্দ খুবই কম হওয়ার ভরসা। নেগেটিভ যদি প্রশ্ন বলে তাহলে হয়তো নেগেটিভ অ্যান্সার হতে পারে, যেহেতু এখানে পজিটিভ বলেছে তো পজিটিভ আমাদের হবে না এই ক্ষেত্রে। তাহলে 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হিসেবে আমরা কোনটাকে নিতে পারি, এ বর্তমান কি অতীত কি সাথ তুলনা, এটা হবে। ये स्रोतों को पहचानने में शिक्षार्थियों की योग्यता के मूल्यांकन करना, এটা রাখা যেতে পারে। 4 নম্বরে কী বলেছে যে ये दर्शाता है कि इतिहासकार इतिहास में अपनी कल्पना के साथ कैसे अंतरों को पूरा, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশন 4টা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, যেটা 2016 সালের সেপ্টেম্বরে যেটা হয়েছিল সিটেট, সেখানে এসেছিল ইতিহাস आपके लिए सहायक होगा। কি বলছে, ইতিহাস आपके लिए सहायक होगा। এবার কেন সহায়ক হবে সেটা বলেছে, वर्तमान का कैसे विकास हुआ ये समझने में, हमारे भौतिक और सामाजिक विश्व की गतिविधि को समझने में, अतीत की वर्तमान से तुलना करने में, उपयुक्त कथनों में से कौन सा कथन सही है। তার মানে বলেছে কোন সা কথন বা কোনগুলি কথা সঠিক, ওই যে ইতিহাস আপকে লিয়ে সহায়ক হয়ে এই কথাটার পরিপ্রেক্ষিতে কোন কোন অপশনগুলো সঠিক হবে। 1 নম্বরে রয়েছে এ বি আর সি, অর্থাৎ এ বি এবং সি তিনটাই ঠিক, এ বি অর্থাৎ এ এবং বি দুটোই ঠিক, বি সি বি এবং সি ঠিক,
এ এবং সি ঠিক রয়েছে। তাহলে देखो इतिहास आपके लिए सहायक होगा বর্তমান का कैसे विकास हुआ ये समझने में। দেখো এটা তো সত্যি কথা কি না, বর্তমানে আমাদের সমাজ কতটা বিকাশ হয়েছে সেটা যদি আমরা ইতিহাস না পড়ি তাহলে হয়তো বুঝতে পারবো না, তাই না? ওই জন্য অপশন এটাও ঠিক হয়ে যাবে। কি বলছে, हमारे भौतिक और सामाजिक विश्व की गतिविधि को समझने में, এটাও ঠিক হয়ে যাবে। অতীত কি বর্তমান সে তুলনা করনে में, অবশ্যই অতীত এবং বর্তমানের তুলনা করার জন্য কিন্তু আমাদের ইতিহাস অবশ্যই পড়া দরকার বা ইতিহাস অবশ্যই আমাদের সাহায্য করে। তো এক্ষেত্রে এ বি সি এই তিনটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, তাই অপশন এ কারেক্ট হয়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে, যেটা 2018 সালে এসেছিল, সবসে পুরানি পাণ্ডুলিপিয়াँ ড্যাশ पर লিখি গই থি, অর্থাৎ সবথেকে পুরাতন পাণ্ডুলিপি যেটার উপরে লেখা হয়েছিল সেটা কি পাথরও, কাগজ, লকড়ি না তারপত্র। দেখো পাণ্ডুলিপি বলেছে, পাণ্ডুলিপিটা সাধারণত কিসের ওপর হয়? পাণ্ডুলিপিটা পাথরের ওপর তো হবে না, কারণ পাথরের ওপরে কী হয়, অভিলেখ হয়। কাগজ, লকড়ি না তারপত্র, এখানে আশা করছি তোমরা সহজেই উত্তর দিতে পারবে। তাহলে কি তারপত্র, আমরা পড়েছি কালকে যে তারপত্রে লেখা হয়, তাই না? তাহলে এখানে অপশন কারেক্ট হয়ে যাবে, অপশন ডি তারপত্র, অর্থাৎ সবসে পুরানি পাণ্ডুলিপিয়া তারপত্র পর লিখি গই থি। পরের প্রশ্ন হচ্ছে যে এটাও পিওয়াইকিউ, নিচে দো কথন মানে দুটো কথন দেওয়া হয়েছে ए और बी, भारतीय इतिहास के तिथियों और काल के সমসাময়িক বাদ বিবাদকে সন্দর্ভে, অর্থাৎ ভারতের যে তিথি এবং কাল ছিল সেই কাল এবং তিথি সেই কাল এবং তিথির সমসাময়িকের ওপরে একটা বাদ বিবাদের ওপরে কিন্তু দেওয়া হয়েছে। বলছে हिंदू मुस्लिम ब्रिटिश जैसी काल अवधि उपयुक्त है क्योंकि शासकों का धर्म ही एकमात्र महत्वपूर्ण ऐतिहासिक परिवर्तन रहा है। बी नंबरे कथने बोलेছে যে लंबी समय अवधि में घटित होने वाली ऐतिहासिक प्रक्रियाओं को निश्चित तिथियों और काल विभाजनों के अंतर्गत लाना समस्यात्मक है। देखो এটা কি কারেক্ট হবে? বলেছে দেখো অপশন এতে কি বলেছে যে ए गलत है किंतु बी सही है, ए और बी दोनों सही है, ए की सही व्याख्या बी है। तापर 3 नंबर बोलছে ए और बी दोनों सही है किंतु ए की सही व्याख्या बी नहीं है। 4 नंबर की बोलছে ए सही है किंतु बी गलत है। কি বলেছে কথন মানে এখানে কোনটার পরিপ্রেক্ষিতে কোনটা ঠিক, অর্থাৎ এটা যদি ঠিক হয় তাহলে এর পরিপ্রেক্ষিতে বি যুক্তিটা ঠিক কি না এরকমটা বুঝতে হবে। তাহলে কি বলেছে, हिंदू मुस्लिम ब्रिटिश जैसी काल अवधि उपयुक्त है क्योंकि शासकों का धर्म ही एकमात्र महत्वपूर्ण ऐतिहासिक परिवर्तन रहा है। तारपरे लंबी समयावधि में घटित होने वाली ऐतिहासिक प्रक्रियाओं को निश्चित तिथियों और काल विभाजनों के अंतर्गत लाना समस्यात्मक है। তাহলে বলতে হবে কোনটা ঠিক এবং কোনটা ভুল, তাই না? অপশনে কি হতে, প্রশ্নটা বলছে भारतीय इतिहास के तिथियों और काल के समसामयिक वाद विवादों में संदर्भ में दिए गए মানে ওই যে বাদ বিবাদ সম্পর্কে কিন্তু দেওয়া হয়েছে কাল এবং তিথি সম্পর্কে। তাহলে কাল এবং তিথি সম্পর্কে যদি বলা হয় তাহলে আমাদের অপশন কোনটা কোনটা ঠিক হবে, আমাদের ये गलत है किंतु बी सही है, ये गलत। देखो এখানে বলেছে যে हिंदू मुस्लिम ब्रिटिश जैसी काल अवधि उपयुक्त है क्योंकि शासकों का धर्म ही एकमात्र महत्वपूर्ण ऐतिहासिक परिवर्तन रहा है। এটা কিন্তু এটা আমরা এর আগে দেখলাম যে হিন্দু মুসলিমের যে ব্যাপারটা তারা যে শাসক যে ধর্মের হবে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল, তো এক্ষেত্রে কিন্তু এটা ঠিক হবে, তাই না? लंबी समयावधि में घटित होने वाली ऐतिहासिक प्रक्रियाओं को निश्चित तिथियों और काल विभाजनों के अंतर्गत लाना समस्यात्मक है। এটাও মোটামুটি ঠিক বলা যেতে পারে নাকি? তাহলে এখানে কোনটা হচ্ছে, এ যদি ঠিক হয়
দেখো দুটোই কিন্তু ঠিক হবে, দুটোই কিন্তু ঠিক হবে, কিন্তু এ এর ব্যাখ্যা বি এটা ঠিক হবে না। অর্থাৎ ए এবং बी दोनों सही है কিন্তু ए की सही व्याख्या बी नहीं है। অর্থাৎ আমাদের এখানে অপশন যে 3 নম্বর রয়েছে এটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। বেশ, এগুলো প্রশ্নগুলো একটু ভাবতে হবে, কারণ না ভাবলে একবারে ভুল হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে যেটা 2021 সালের ডিসেম্বরে যে সিটেট হয়েছিল সেক্ষেত্রে এসেছিল, যে এখানেও দুটো কথা দেওয়া রয়েছে। কী বলছে, तथा सही विकल्प का चुनाव कीजिए। कथन एते की बोलेছে যে इतिहासकार समय को केवल घंटों दिन या वर्षों के बीतने के रूप में देखते हैं। बी नंबरे बोलेছে যে समय सामाजिक और आर्थिक संगठन में आने वाले परिवर्तन को दर्शाता है। তাহলে এখানে দেখো ऑप्शन बोलছি कथन एते की बोलेছে যে इतिहासकार समय को केवल घंटों दिन या वर्षों की बीतने के रूप में देखते, এটা কি ঠিক আদৌ? बीते बोलছে समय सामाजिक और आर्थिक संगठन में आने वाले परिवर्तन को दर्शाता है। एटाও কি ঠিক না এটাও কি ভুল, এভাবে ভাবতে হবে। ऑप्शन बोलेছে ए गलत है पर बी सही है, ए सही है किंतु बी गलत है, दोनों सही है लेकिन बी ए की सही व्याख्या नहीं करती है, ए और बी दोनों सही है लेकिन बी ए की सही व्याख्या करती है বা सही व्याख्या है। কোনটা ঠিক হবে? তোমার দেখো इतिहासकार समय को केवल घंटों दिन या वर्षों के बीतने के रूप में नहीं देखते, মানে बीतने के रूप में देखते हैं, এটা কিন্তু সঠিক নয়, কারণ ইতিহাসকারেরা শুধুমাত্র ঘন্টা সময় বছর এগুলো গেছে এইভাবে কিন্তু দেখে না। তা অপশন মানে কথন এটা কিন্তু ভুল হয়ে যাবে, কথন এ ভুল হয়ে যাবে। অর্থাৎ অপশনে যেগুলো কথন সহি মানে এটাকে সঠিক বলা হয়েছে সেই অপশনগুলো কিন্তু ঠিক হবে না। যেমন এ সহি এটা সহি হয়েছে মানে এই অপশনটা হবে না, ए और बी दोनों सही মানে এটাও হবে না, তার মানে হবে কোনটা এক অথবা 4-এর মধ্যেই হবে। এবার দেখতে হবে যে বিটা ঠিক আছে কি নেই, বিটা ঠিক আছে কি নেই। দেখো समय सामाजिक और आर्थिक संगठन में आने वाले परिवर्तन को दर्शाता है, কি বলে এটা কিন্তু সঠিক কথা যে সময় সামাজিক আর্থিক যে রয়েছে ব্যাপারটা সেই সংগঠনের যে ব্যাপার সেটাকে কিন্তু অবশ্যই দেখায়, কারণ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, আর্থিক অবস্থা ঠিক হয় বা খারাপ হয়, এরকম তো হয় তাই না। তো এক্ষেত্রে কথন বি যেটা এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তার মানে কি কথন এ সহি মানে সহি আর কথন বি গলত, ভুল বললাম, কথন এটা গলত কথন বিটা সহি। তার মানে কোথায় এ অপশানে রয়েছে কথন এ গলত है पर বি সহি, অর্থাৎ অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে, কারণ এটাকে ভুল বলা হয়েছে এবং বিটাকে ঠিক বলা হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে যে 2022 জানুয়ারি মাসে সিটেট পরীক্ষায় এসেছিল প্রশ্নটা, যে এখানেও তোমার দুটো যুক্তি দেওয়া রয়েছে। जब इतिहासकार ऐतिहासिक पत्रों मानचित्रों एवं ग्रंथों को पढ़ते हैं तब उन्हें विभिन्न ऐतिहासिक प्रसंगों के प्रति संवेदनशील होना चाहिए। बी नंबर बोलছে इतिहास अलग अलग समूहों के लोगों के लिए अलग अलग था, सही विकल्प का चयन कीजिए। तो কি বলেছে, এক নম্বর বলছে কেবল এ ঠিক, কেবল বি ঠিক, না দুটোই ঠিক নাকি দুটোই ভুল, দুটোই ঠিক নাকি দুটোই ভুল। ताले कि जब इतिहासकार ऐतिहासिक पत्रों मानचित्रों तथा ग्रंथों पढ़ते हैं तब उन्हें विभिन्न ऐतिहासिक प्रसंगों के प्रति संवेदनशील होना चाहिए, अवश्य এটা কারেক্ট হয়ে যাবে। বি নম্বর কি ইতিহাস अलग अलग समूह के लोगों के लिए अलग अलग था, অবশ্যই, কারণ হিন্দু সময়ের জন্য আলাদা রকম ছিল, মুসলিমদের জন্য আলাদা রকম ছিল, ব্রিটিশদের জন্য আলাদা রকম ছিল, তাহলে এক্ষেত্রে দুটোই কিন্তু ঠিক হয়ে যাবে। অর্থাৎ অপশন এ এবং অপশন 3 নম্বরে রয়েছে এ আর বি দোনো সহি, অর্থাৎ এখানে অপশন 3 যেটা রয়েছে ওটা কারেক্ট হয়ে যাবে, অপশন 3টা কিন্তু কারেক্ট হয়ে যাবে, তাই না। পরের প্রশ্ন বলছে 10 নম্বর প্রশ্ন, যে নিম্নলিখিত में से कौन सा इतिहास जानने का स्रोत नहीं है। আমরা এর আগের দিন পড়েছি ইতিহাস জানার মানে ইতিহাস কীভাবে জানবো বা অতীতকে বারে মে কেসে জানে, আমরা 3-4টে কারণ জেনেছিলাম, তার মধ্যে কী রয়েছে অভিলেখ সম্পর্কে জানা যায়, অভিলেখের মাধ্যমে ইতিহাস সম্পর্কে জানা যায়, পাণ্ডুলিপি এর মাধ্যমেও ইতিহাস জানা যায়, পুরাতত্ত্ববিদ সম্পর্কেও কিন্তু ইতিহাস জানা যায় নাকি। 4 নম্বর কী বলছে জ্যোতিষশাস্ত্র জানার মাধ্যমে কি ইতিহাস জানা যায় কি যায় না সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো বলেছে
নিম্নলিখিত में से कौन सा ইতিহাস জানने का স্রোত नहीं है এখানে নেগেটিভভাবে প্রশ্নটা বুঝেছে যে কোনটা জানার স্রোত নয়। দেখো অভিলেখ থেকেও জানা যায়, পাণ্ডুলিপি থেকেও জানা যায়, পুরাতত্ত্ব থেকেও জানা যায়, কিন্তু জানা যায় না জ্যোতিষশাস্ত্র থেকে। তাই এক্ষেত্রে 10 নম্বরের উত্তর হয়ে যাবে অপশন 4। পরের প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া শব্দ কিস নদী के नाम से लिया गया है। দেখো ইন্ডিয়া শব্দটার মানে কিন্তু কালকে আমরা পড়েছিলাম কি কোথা থেকে নেওয়া হয়েছে, তার মানেটা কি। এর আগের ক্লাসটা যারা করোনি তারা যদি করো তাহলে বুঝতে পারবে। বলেছে ইন্ডিয়া শব্দ কিস নদী के नाम से लिया गया है। গঙ্গা নদী, যমুনা নদী, ইন্ডাস মানে সিন্ধু নদী, আর সরস্বতী। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন্ডাস মানে সিন্ধু নদী, তাই না? সিন্ধু নদী থেকে কিন্তু ইন্ডাস থেকে কিন্তু ইন্ডিয়া শব্দটা এসছে, আর ইন্ডাস বলতে সিন্ধু নদীকে বোঝায়। পরের প্রশ্ন হচ্ছে যে পুরাতত্ত্ববিদ জানবারও কি হাড্ডিয়া কিউ ঢুঁড়তে হ্যাঁ। এই যে আমি বলেছিলাম না যে এই ধরনের প্রশ্ন হয়, দেখো প্রশ্ন হয়ে গেছে এখানে এরকমই। युद्ध के बारे में जानने के लिए, अतीत में लोग क्या खाते थे ये जानने के लिए, नगरों के स्थान जानने के लिए, धर्म के बारे में जानने के लिए। बेसिकली তারা হাড্ডি মানে পশু টশুর হাড় কেন খুঁজছিল? কারণটা কি? অতীত মে লোক ক্যা খাতে থে এ জাননে কে লিয়ে, অর্থাৎ তারা অতীতে মানুষগুলো কী খাবার খেত সেটা জানার জন্য কিন্তু তারা ওই হাড়টার কিন্তু খুঁজতো। गंगा के दक्षिण का क्षेत्र प्राचीन काल में किस नाम से जाना जाता था। অর্থাৎ এই প্রশ্নটাও আমি কালকে খুব সুন্দর করে বলেছিলাম যে এরকম প্রশ্ন হয়, মানে আমি एग्जांपल দিয়ে বলেছিলাম गंगा के दक्षिण का क्षेत्र प्राचीन काल में किस नाम से जाना जाता था। কৌশল, মগধ, অবধ নাকি পাঞ্চাল? কী হবে অ্যান্সার? তাহলে কি দক্ষিণের তোমার গঙ্গার যে দক্ষিণ দিকটা সেইটা প্রাচীনকালে কিন্তু মগধ হিসেবে পরিচিত ছিল, তাই না? তাই এখানে অপশন 2 নম্বর যেটা সেটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে যে সুলেমান और किरथर पहाड़ियों में सबसे पहले किन फसलों को उगाया गया था বা उगाया गया। একেবারে প্রথম দিকেই আমরা পড়েছিলাম, কালকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসে প্রথম দিকে আলোচনা হয়েছিল চাवल और मक्का, गेहूँ और जौ, बाजरा और ज्वार, सरसों और तिल। তাহলে কী হবে? যারা ক্লাস করেছে তারা কিন্তু সবাই বুঝতে পারছে যে অপশন বি যেটা সেটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে गेहूँ और जौ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে पांडुलिपि के लिए अंग्रेजी में प्रयुक्त मैन्युस्क्रिप्ट शब्द किस भाषा के मेनू शब्द से बना है। এটাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম গ্রিক শব্দ, ফ্রেঞ্চ শব্দ, ল্যাটিন শব্দ নাকি জার্মান শব্দ। তাহলে কোন শব্দ হবে এটা? এটা হয়ে যাবে ল্যাটিন শব্দ, তাই না? বেশ, পরের প্রশ্ন কি হচ্ছে দেখি। পরের প্রশ্ন হচ্ছে কৃষি का आरंभ लगभग कितने वर्ष पूर्व हुआ। এই যে যখন চ্যাপ্টারটা শেষ করার লাস্ট মোমেন্টে মানে লাস্টের দিকে একটা পেজে আমি দিয়েছিলাম কিছু মানে ইম্পর্টেন্ট যে সালগুলো, সাল বলতে মানে কিছুটা ইম্পর্টেন্ট তথ্য হিসেবে দিয়েছিলাম। ওইখানে কিন্তু এটা লেখা ছিল যে কৃষিকাজ, কৃষির যে আরম্ভ সেটা কত বছর পূর্বে হয়েছিল, এগুলো লেখা ছিল। তো যারা ওই পেজটা ভালো করে দেখেছো তারা কিন্তু এই প্রশ্নটা খুব সহজেই পেয়ে যাবে। 2500 वर्ष पूर्व, 4700 वर्ष पूर्व, 8000 वर्ष पूर्व, 10,000 वर्ष पूर्व। তাহলে অ্যান্সার কোনটা সঠিক হবে? এটা হয়ে যাবে 8000 বছর পূর্বে, তাই না? তাহলে অপশন 3 নম্বর কারেক্ট হয়ে যাবে। देखो दक्षिण एशिया को उपमहाद्वीप क्या माने क्यों कहते हैं। दक्षिण एशिया को उपमहाद्वीप क्यों कहते हैं? क्योंकि ये बहुत छोटा है, क्योंकि यहाँ अनेक देश हैं, क्योंकि ये समुद्रों, पहाड़ियों और पर्वतों से अलग है और एक महाद्वीप से छोटा है, क्योंकि यहाँ अनेक भाषाएं बोले जाती हैं। देखो যারা কালকের ক্লাসটা করেছে তারা কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারছো এবং পেরেও যাবে যে কোনটা অ্যান্সার হবে। তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে আমরা যেহেতু কালকে পড়লাম অপশন 3 নম্বরটা সঠিক হয়ে যাবে। কারণ কী ছিল? কারণ সেটা সমুদ্র, তারপরে পাহাড়, পর্বত এগুলো দিয়ে কিন্তু এগুলো থেকে কিন্তু অনেকটা আলাদা ছিল এবং এটা একটা ছোট মহাদ্বীপ ছিল, তাই না? মানে মহাদ্বীপ থেকেও কিন্তু ছোট ছিল এরকম। সিন্ধু সভ্যতা के प्रथम नगर लगभग कितने वर्ष पूर्व विकसित हुई। মানে সিন্ধু সভ্যতার প্রথম যে নগর সেটা মোটামুটি কত বছর আগে বিকশিত হয়েছিল? 8000 বছর, 4700 বছর, 2500 বছর নাকি 1000 বছর? এটাও যারা পড়েছে বা ক্লাসটা করেছে তারা বুঝতে পারছো, সেটা হয়ে যাবে 4700 বছর পূর্ব। পরের প্রশ্ন হচ্ছে যে इतिहासकार अतीत की जानकारी के लिए जिन सामग्रियों का उपयोग करते हैं उन्हें क्या कहते हैं। इतिहासकार अतीत की जानकारी के लिए जिन सामग्रियों का उपयोग करते हैं उन्हें क्या कहते हैं।
প্রমাণ, স্রোত, তথ্য নাকি দস্তাবেজ? এটাও পারার কথা, কারণ এটা যেহেতু ক্লাসের মধ্যে আলোচনা হয়েছিল। তাহলে কি যারা ইতিহাসকার যারা, তারা অতীতের যে জানকারি বা অতীত সম্পর্কে যে জানে, সেই সামগ্রীর যে উপয়োগ সেগুলোকে বলা হচ্ছে স্রোত, তাই না? তো এক্ষেত্রে অপশন 2 হয়ে যাবে কারেক্ট आंसर। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, उत्तर पूर्व भारत में कृषि का विकास किस पहाड़ी क्षेत्र में हुआ? এটাও কিন্তু আমরা আলোচনা করেছিলাম ক্লাসের মধ্যে, অর্থাৎ প্রশ্ন কিন্তু একটাও বাইরে নেই। যারা ভালো করে ক্লাসটা করেছো এবং যারা ভালো করে পিডিএফটা ভালো করে পড়ে নিয়েছো, তাদের কাছে এই প্রশ্নগুলো একেবারে জলভাত হয়ে গেছে। হ্যাঁ, বলছে उत्तर पूर्व भारत में कृषि का विकास किस पहाड़ी क्षेत्र में हुआ? সুলেমান পাহাড়িও, কিরথর পাহাড়িও, গারো পাহাড়িও নাকি বিন্ধ্য পাহাড়িও? তাহলে কি কোনটা হবে? उत्तर पूर्व भारत में कृषि का विकास किस पहाड़ी क्षेत्र में हुआ? সেটা হচ্ছে গারো পাহাড়িয়া, তাই না? ভালো করে দেখবে লাইনটাতে লেখা ছিল উত্তর পূর্ব গারো, আর বিন্দুটা আলাদা জায়গায় ছিল, তাই না? তো দেখো, আমি এর আগেও বলেছি যে আমি যে পিডিএফটা প্রোভাইড করব সেই পিডিএফের বাইরে কিন্তু প্রশ্ন হবে না। সিটেটেও দেখলে যতগুলো পিওয়াইকিউ এসছে সমস্তগুলোই কিন্তু আমাদের পিডিএফের মধ্যেই ছিল। আজ পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সিটেটে, এর থেকে বাইরে কিন্তু প্রশ্ন হয়নি। অর্থাৎ 2011 সাল থেকে বোধহয় আমি দেখলাম, 2011 সাল থেকে আজ অবধি যে প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে হয়েছে সবগুলোই কিন্তু আমাদের পিডিএফের মধ্যেই, ঠিক আছে? ওই জন্যই বলছি যে আমার ক্লাসগুলো ভালো করে ফলো করলে এবং পিডিএফটা ভালো করে পড়ে নিলে তোমাকে এনসিইআরটির বই আর পড়তে হবে না, কারণ এনসিইআরটির বইটাকেই আমি নোট হিসেবে তৈরি করেছি। এনসিইআরটির বই থেকে কিন্তু নোট হিসেবে আমি এই পিডিএফটা তৈরি করেছি, এবং যেগুলো ইম্পর্টেন্ট লাইন শুধুমাত্র সেগুলো দিয়েছি, এবং ওইগুলো থেকেই প্রশ্ন আসে, বাকিগুলো থেকে আর প্রশ্ন আসে না, কোনো দিনই আসেনি, আর আসার মতোও নেই। ওই জন্য বলছি যে কটা আমি নোটের মধ্যে দিয়েছি সে কটাই ইম্পর্টেন্ট, একেবারে বলতে গেলে খাঁটি যে জিনিসগুলো রয়েছে সেগুলোই দিয়েছি, এবং এইগুলোর বাইরে আর কোনো প্রশ্ন হবে না, হয়ওনি, তাই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। বেশ, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। কালকে আবার পরের অধ্যায় নিয়ে আসব, এবং এইভাবেই চলতে থাকবে আমাদের ক্লাস। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে একটুখানি লাইক, কমেন্ট এবং যারা সাবস্ক্রাইব করনি করে নিও, তাহলে কী বলো তো, আস্তে আস্তে গ্রো হবে এবং আমারও ভালো লাগবে, আর ক্লাসগুলো দিতেও আমার সুবিধা হবে। বেশ।